হ্যালো, আপনাদের সবাইকে এ ফর অ্যাসপিরেন্ট চ্যানেলে আবার স্বাগত জানাই। তো দেখো, ওয়েস্ট বেঙ্গল পিএসসি তাদের যে ক্লার্কশিপ এক্সামিনেশনটা কন্ডাক্ট করে, তো 2023 সালে তার একটা নোটিফিকেশান দিয়েছিল এবং তার ফর্ম ফিল আপও কমপ্লিট হয়ে গেছে এবং হয়তো কিছুদিন বা কিছু মাসের মধ্যেই ওয়েস্ট বেঙ্গল পিএসসি সেই ক্লার্কশিপের যে প্রিলিমিনারি এক্সাম সেটা কন্ডাক্ট করবে। এবার দেখো, ওয়েস্ট বেঙ্গল পিএসসি 2019 সালে তাদের লাস্ট ক্লার্কশিপ এক্সামটা কন্ডাক্ট করেছিল, যেটা দুটো শিফটে হয়েছিল, শিফট 1 এবং শিফট 2। তো প্রত্যেকটা শিফটেই কী হয়েছিল, সেখানে 40টা কোয়েশ্চেন ছিল জিকে থেকে। জিকে তার মধ্যে জেনারেল নলেজও পড়বে এবং কারেন্ট অ্যাফেয়ার্সও ছিল। এছাড়া 30টা কোয়েশ্চেন ছিল ইংলিশ থেকে এবং বাকি যে 30টা কোয়েশ্চেন সেটা অ্যারিথমেটিক সেকশন থেকে এসেছিল। তো আমরা এই ভিডিওতে কী করব, এটা 2019 সালের ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্লার্কশিপের যে শিফট 1 তার যে 30টা অ্যারিথমেটিক কোয়েশ্চেন আমরা সেইগুলো এই ভিডিওতে ডিটেইলি সলভ করব। তো আশা করি সেই ভিডিওটা আপনাদের সুবিধা হবে প্রিপেয়ারিং করার সময়। তো চলো, সময় নষ্ট না করে আমরা 1 বাই 1 সলভ করতে শুরু করি। তো দেখো, প্রথম প্রশ্নটা দিয়েছে, যদি A:B সমান 2:3 হয়, B:C সমান 4:5 এবং C:D সমান 3:7 হয়, তাহলে A:B:C:D এর অনুপাতটি কত হবে সেটা আমাকে বার করতে হবে। তো দেখো, 1 বাই 1 করি এটা। দেখো এখানে কি বলেছে, A:B সমান বলে দিয়েছে 2:3, B:C সমান কত বলেছে এখানে 4:5 এবং C:D সমান দিয়ে দিয়েছে এখানে 3:7। তো আমাদের এখানে বার করতে হবে কি A:B:C:D এর মানটা বার করতে হবে। তো এই অঙ্কটা করার জন্য কি করব, আমাদের এই যে বাকি যে জায়গাগুলো পড়ে রয়েছে সেগুলোকে ফিল আপ করতে হবে। দেখো, AB এখানে রয়েছে, সি এর জন্য আর ডি এর জন্য এখানে আমাদের বাকিটা লিখতে হবে। তো কী করবো, যেটা শেষ রয়েছে সেটাই আমরা পরপর আবার এদিকে লিখে দেবো। এটা তো সেম, এদিকে আছে 5, তো এদিকে আমরা 5 লিখে দেবো। আর এটা করার জন্য কি করব, 3 আছে, ওই জন্য 3 এদিকে আমরা লিখে দিলাম, ফিল আপ করে দিলাম। তবে কী করতে হবে, আমাকে ওপর থেকে নিচ গুণ করতে হবে। তাহলে এর জন্য এটা হচ্ছে ওপর থেকে নিচ গুণ করলাম, তাহলে কত হচ্ছে 2:4 8 আর 3 হচ্ছে 24 সমান 3 × 3 9, আর এটা যা 36, এটা হচ্ছে 36। তারপর এটা হচ্ছে 45 এবং শেষেরটা হচ্ছে 105। তো দেখো, 24 36 45 এবং 105 প্রত্যেকটা 3 দিয়ে ভাগ যাবে। 24কে 3 দিয়ে ভাগ করলে 8, এটা হচ্ছে 12, 15, আর এটা হচ্ছে 105কে 3 দিয়ে ভাগ করলে 35। তো এখান থেকে আমরা A:B:C:D এর অনুপাত আমরা পেয়ে গেলাম। দেখো, এটা কোনটা হচ্ছে অপশন এ, 8:12:15:35। ঠিক আছে, আশা করছি অঙ্কটা বুঝতেছো। দেখি পরবর্তী প্রশ্নটা কি বলছে। দেখো, পরের প্রশ্নটাই বলেছে যে একটি নৌকা 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 9 কিমি, অর্থাৎ আপস্ট্রিমে 9 কিমি যায় এবং স্রোতের অনুকূল বা ডাউন স্ট্রিমে যায় কত 18 কিমি, কতক্ষণে 3 ঘন্টায়। তো বলছে যে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার, মানে স্থির জলের নৌকার গতিবেগ কত সেটা আমাকে বার করতে হবে। তো দেখো, এখানে কি হচ্ছে, যখন বোটটা আপস্ট্রিমে আছে তখন আচ্ছা, প্রথমে এখানে আমি ধরে নিচ্ছি যে স্থির জলে নৌকার বেগ হচ্ছে বি এবং একটা স্রোত থাকে, স্রোতের বেগ হচ্ছে এস ধরে নিচ্ছি। তো যখন স্রোতের প্রতিকূলে থাকে তখন কী হয়, নৌকাটা যখন এদিকে যাবে এবং তার স্রোত তখন এদিকে, তখন এই ক্ষেত্রে বোট এবং স্ট্রিম এদের রিলেটিভ স্পিড কত হবে, B-S, কারণ একে অপরকে কাউন্টারেক্ট করছে। এবং যখন সেটা দুটোই একই দিকে যাবে, এর মানে কি, যে নৌকো যে এগিয়ে যাচ্ছে সেটা স্রোত তাকে সাহায্য করছে এগিয়ে যেতে, স্রোতের প্রতিকূলে যাচ্ছে, তখন এদের রিলেটিভ স্পিড হবে B+S। তো আপস্ট্রিমে কী হবে, B-S
সমান কত হবে? বলা হচ্ছে 9 কিলোমিটার 3 ঘন্টায়। সমান এখান থেকে লিখতে পারি 3 কিলোমিটার পার আওয়ার। আর ডাউন স্ট্রিমে কত স্পিড? বি প্লাস এস সমান কত গেছে? 3 ঘন্টায় 18 কিলোমিটার। মানে ডাউন স্ট্রিমের স্পিড হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। তো আমরা এবার ক্যালকুলেশন করি এটা। দেখো, যদি যোগ বিয়োগ করি এস এস কেটে গেল, এখান থেকে লিখতে পারি 2b সমান 6 + 3 9। এখান থেকে লিখতে পারি b সমান 9/2 4.5 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্থির জলে নৌকার বেগ কত? 4.5 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এটা কথা হচ্ছে অপশন বি। ঠিক আছে, তবে দেখি পরবর্তী কোয়েশ্চেনটা কি বলছে। দেখো, পরবর্তী প্রশ্নটা বলছে যে একটি চৌবাচ্চা যে দুটি নল দিয়ে যথাক্রমে 9 ঘন্টা এবং 12 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয়। যদি আমি দুটি নলই একসঙ্গে খুলে দিই তাহলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে সেটা আমাকে বার করতে হবে। তাহলে প্রথম নলটি কতক্ষণ? 9 ঘন্টায়। আর দ্বিতীয় নলটি কতক্ষণে করছে? এটা সেম কাজটা করছে হচ্ছে 12 ঘন্টায়। তো এটা হচ্ছে তাদের যে সময় লাগছে। এবার আমি ধরে নিই যে একটা মোট কাজ রয়েছে। তো এখানে আমি যদি টোটাল ওয়ার্কটা বা মোট যে কাজটা করতে হবে সেটা যদি আমি ধরে নিই, তাহলে এখানে কি করব? আমি এখানে 9 আর 12 লসাগু করে দেবো। সেটাই হচ্ছে মোট কাজ আমরা ধরে নেব। তাহলে এখানে 9 আর 12 লসাগু কত হয়? 36। এবং তাদের যে দক্ষতা বা এফিসিয়েন্সি সেটা আমাকে বার করতে হবে। তো মোট যে কাজ সেটাকে যদি যত সময় করবে সেটাই তাদের দক্ষতা। তো এখানে কি করব? মোট কাজকে আমি সময় দিয়ে ভাগ করব। তাহলে 36 যদি 9 দিয়ে ভাগ করি তাহলে প্রথম নলের এফিসিয়েন্সি 4 এবং দ্বিতীয় নলের এফিসিয়েন্সি হচ্ছে 3। তাহলে কতক্ষণ সময় লাগবে এইটা আমাকে বার করতে হবে যদি দুটো নলে আমি একসাথে খুলে দিই। তাহলে এখানে আমরা কি করব? টোটাল ওয়ার্ক সেটাকে আমরা এফিসিয়েন্সি দিয়ে ভাগ করব। তাহলে টোটাল ওয়ার্ক কত? এখানে 36। আর মোট প্রথম নল এবং দ্বিতীয় নল দুটি নলের মোট এফিসিয়েন্সি কত? 4 আর 3 এখানে আমাকে যোগ করতে হবে। 4 আর 3 যোগ করলে কত হবে? 7। তাহলে 36কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে 5 পূর্ণ 1/5 ঘন্টা সময় লাগবে মোট কাজটা পূর্ণ করতে, বা বলতে গেলে যে ট্যাঙ্কটা রয়েছে বা চৌবাচ্চাটা সেটাকে পুরোপুরিভাবে ভর্তি করতে দুটি নলের লাগবে 5 ঘন্টা এবং 1/5 ঘন্টা সময়। 5 পূর্ণ 1/5 ঘন্টা। তাহলে এখানে কত? অপশন এটা 5 নয়, এটা 7 হবে, মিস্টেক। তো কথা হচ্ছে অপশন 5 পূর্ণ 1/7 ঘন্টা। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি অঙ্কটা। চলো দেখি পরবর্তী প্রশ্নটা কি বলছে। দেখো, এখানে বলছে পরপর 3টি যুগ্ম সংখ্যার যোগফল 54 হলে এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তাহলে আমি ধরছি প্রথম সংখ্যাটি হচ্ছে এক্স, তার পরের সংখ্যাটি কত হবে? যুগ্ম সংখ্যা বলছে মানে তার 2 ঘর বেশি, মানে দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে x+2 এবং তারপরেরটা কত? x+4। এই তিনটের আমাকে যোগফল বার করতে হবে। এই তিনটের যোগ কত হবে? 3x। আর 4 আর 2 যোগ করলে 6। এটা হচ্ছে তাদের যোগফল যদি x ধরে করি। এবং এখানে যোগফলটা দিয়ে দিয়েছে কত? 54। তাহলে এখান থেকে লিখতে পারি 3x সমান 54 - 6 কত? 48। এখান থেকে আমি লিখতে পারি x সমান 48/16 3। তাহলে 48/3 হলে কত? 16। তো দেখো, আমাকে বলে যে ক্ষুদ্রতম সংখ্যাটি বার করতে হবে। তো এই তিনটে সংখ্যার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? x। তাহলে সেটাই আমি লিখে দিচ্ছি ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম বা লিস্ট নাম্বার কত? x সমান 16। তাহলে অপশন ডি। আশা করি অঙ্কটা বুঝেছো। চলো পরবর্তী প্রশ্নটা দেখি কি বলছে। দেখো, পরের যে প্রশ্ন দিয়েছে সেখানে বলেছে দুটি সংখ্যার লসাগু
315 এবং তাদের অনুপাত হচ্ছে 5:7। তো তাদের গুণফল আমাকে বার করতে হবে। তো আমি ধরে নিই সংখ্যা দুটি কত হচ্ছে 5x আর 7x। তাহলে এদের এলসিএম কত হবে? দেখো x কমন আছে আর বাকি দুটো গুণ করতে হবে। তো লিখতে পারি 35x এবং এই লসাগু কত দিয়ে দিয়েছে 315। তাহলে আমি লিখতে পারি এখানে 35x সমান 315 বা x সমান কত 315/35। দেখো 35 × 9 315 হয়। তাহলে আমি x সমান ধরে নিচ্ছি কত 9। তাহলে সংখ্যা দুটি কি? প্রথম সংখ্যাটি হচ্ছে 5x, তাহলে 5 × 9 45। দ্বিতীয় সংখ্যাটি কত বলেছে 7x, তাহলে 7 গুণিত 9 কত হচ্ছে এটা 63। তো এই দুটি সংখ্যার আমাকে গুণফল বার করতে হবে। তো এই দুটি সংখ্যা যদি আমি গুণফল বার করি এখানে, তাহলে কত হচ্ছে 3 × 5 = 15, হাতে আমার থাকছে 1, 3 × 6 = 12, 43, 3 24, হাতে আমার 4, 1835। তাহলে 45 আর 63কে গুণ করলে আমরা কত পাবো 1835। তাহলে সংখ্যা দুটির গুণফল কত হচ্ছে অপশন সি 1835। ঠিক আছে, এই পরের প্রশ্নটা এবার দেখো। এই প্রশ্নটা কি বলেছে যে একটি চিনির দ্রবণ আছে কত 150 গ্রামের। চিনির দ্রবণে কি কি থাকে? চিনির দ্রবণে থাকে হচ্ছে সুগার আর ওয়াটার, এটাই আমি জানি। তো চিনির দ্রবণে কত 20% চিনি আছে। তো ওই দ্রবণে আর কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির মোট পরিমাণ মিশ্রণের 25% হবে। তো সেটা আমাকে বার করতে হবে। তো দেখো প্রথমে হচ্ছে কত 150 গ্রাম চিনির মিশ্রণ আছে আমাকে বলছে। এর মধ্যে সুগার কত রয়েছে 20%। তো 150 20% কত 30। এবার বাকিটা কি রয়েছে? বাকিটা রয়েছে জল। তাহলে 150 থেকে 30 বাদ দিলে 120 গ্রাম রয়েছে জল। ঠিক আছে, দেখো এবার বলেছে যে আমাকে এই দ্রবণে আরও কিছু চিনি আমরা অ্যাড করেছি। অ্যাড করার ফলে চিনির যে মিশ্রণে চিনির পরিমাণটা হচ্ছে 25%। তাহলে চিনির পরিমাণ যদি 25% হয় তাহলে জলের পরিমাণ কত হবে সেই মিশ্রণে 75%। কারণ মোট চিনি দ্রবণটাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে 100%। তো দেখো 75% সমান এখানে কত? আমি তো শুধু চিনি যোগ করছি, জলটা তো একই থাকবে। তাহলে 75% সমান এখানে কত 120। তাহলে 25% সমান আমরা কত পাবো 120/75 গুণিত 25। এটাই 25কে 75 দিয়ে করলে 3, এটা কত 40। তাহলে বর্ধিত যে চিনির পরিমাণ সেটা কত হয়েছে 40 গ্রাম হয়ে গেল। তো 30 গ্রামের সাথে কিছু যোগ করার ফলে আমি 40 গ্রাম চিনি পাবো। কত যোগ করতে হবে? 30 গ্রামের সাথে আমাকে যোগ করতে হবে প্লাস 10 গ্রাম। তাহলে আমাকে এখানে 10 গ্রাম চিনি অ্যাড করলে যে চিনির দ্রবণটা সেখানে আমাদের চিনির পরিমাণ হবে 25%। তো এখানে কত হচ্ছে অপশন এ 10 গ্রাম আরও চিনি যোগ করতে হবে। ঠিক আছে, দেখি পরের প্রশ্নটা কি বলছে। দেখো পরের কোয়েশ্চেনটা কি বলেছে যে একটি ব্যক্তি পি থেকে কিউতে যাচ্ছে। পি থেকে কিউতে যাচ্ছে। তো পি থেকে কিউতে যাওয়ার সময় তার গতিবেগ কত 40। এবং সেই ব্যক্তি আবার কি করছে কিউ থেকে পিতে ফেরত আসছে। তখন তার স্পিড কত হয়ে যাচ্ছে আরও 50% বেড়ে যাচ্ছে। তার মানে এখানে কত স্পিড হচ্ছে 40 × 50% বাড়লে 100, তাই 150 হয়ে গেল। তাহলে এখানে কত হচ্ছে 2, 3, 40। তাহলে কিউ থেকে পিতে আসার সময় তার স্পিড হচ্ছে 60 কিলোমিটার/আওয়ার এবং পি থেকে কিউতে যাওয়ার সময় তার স্পিড হচ্ছে কত 40 কিলোমিটার। তো আমাকে অ্যাভারেজ স্পিড বার করতে হবে। তো এই অঙ্কটা কি করতে হবে? দেখো কোনো দূরত্ব তো দেওয়া নেই, তাহলে আমি কী করছি একটা দূরত্ব ধরে নেব। যে দূরত্বটা কত হবে লেট ডিস্টেন্স ইকুয়াল টু কত পি আর কিউ এর এলসিএম অফ পি অ্যান্ড কিউ। তাহলে এটা কত হচ্ছে
এলসিএম 40 এবং 60, এর এলসিএম যদি করি তো এখানে দেখো এলসিএম পাবো হচ্ছে 120, আর 40 আর 60 সবচেয়ে কমটা মনে হচ্ছে 120কেই ফ্যাক্টরাইজ করে। তো ঠিক আছে, ডিস্টেন্স আমি নিয়ে নিলাম একটার, মানে একটা দিক যেতে পি থেকে কিউ এর মধ্যে ডিস্টেন্সটা আমি ধরলাম কত, 120 ডিস্টেন্স, যেখানে আমি লিখে দিচ্ছি ডিস্টেন্স বিটুইন পি অ্যান্ড কিউ। তো আমাকে যদি এভারেজ স্পিড বার করতে হয়, তো এভারেজ স্পিড বার করার ফর্মুলা কি? এভারেজ স্পিড বার করার ফর্মুলা হচ্ছে টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। তো এবার দেখো আমাকে পি থেকে কিউতে যেতে কতক্ষণ সময় লাগতে পারে, যদি আমি ধরি ডিস্টেন্সটা হচ্ছে 120, তো পি থেকে কিউতে যেতে সময় লাগবে হচ্ছে কত, 120/40, কত হচ্ছে 3 ঘন্টা। এবং কিউ থেকে পিতে যদি আবার ফেরত আসি তাহলে তখন কত সময় লাগবে, 120/60, 2 ঘন্টা। তাহলে কি বলছে, আমাকে বলছে যে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্পিড ফর বোথ দ্য ট্রিপস, মানে সমগ্র যাত্রাপথ, মানে পি থেকে কিউ গেল আবার কিউ থেকে পিতে ফেরত এলো, তার এভারেজ স্পিড কত। তাহলে এখানে টোটাল ডিস্টেন্স কত হবে, 120 + 120, 240, এবং টোটাল কত সময় লেগেছে, পি থেকে কিউতে যেতে লেগেছে 3 ঘন্টা, কিউ থেকে পিতে ফেরত আসতে লেগেছে 2 ঘন্টা, মানে 3 + 2 মোট 5 ঘন্টা। তাহলে 240/5, তাহলে এর এভারেজ স্পিড কত হবে, 240কে যদি 5 দিয়ে ভাগ করি আমরা পাবো হচ্ছে 48 km/h। তাহলে মোট যে দূরত্ব তার এভারেজ স্পিড হচ্ছে 48 km/h। তাহলে হচ্ছে অপশন সি। ঠিক আছে, আশা করছি এই প্রশ্নটার তো তোমরা বুঝতে পেরেছো। তো দেখি পরের যে প্রশ্নটা সেটা আমরা দেখি। দেখো এই প্রশ্নটায় কি বলেছে, এ তার যে কাজের 1/3 অংশ সলভ করে দেয় কত দিনে, 5 দিনে, 5 days। তাহলে সে টোটাল কাজটা কদিনে করে, 5 × 3, 15 দিনে। সেমভাবে বি কি করে, তার 2/5 অংশ কাজ করে কদিনে, 10 দিনে। তাহলে টোটাল যে কাজটা সেই কাজটা সে কদিনে করে, 10 × 5/2, 25 দিন তার সময় লাগে। এর ক্ষেত্রে লাগে 15 দিন এবং সেম কাজটা করতে বি এর ক্ষেত্রে লাগে হচ্ছে 25 দিন। তাহলে আমি যদি এর মোট কাজ বার করতে চাই, টোটাল ওয়ার্কটা কত, তাহলে আবার আমাকে 15 আর 25-এর এলসিএমই করে নিতে হবে। তো 15 আর 25-এর এলসিএম কত হয়, 75। তাহলে এর এফিসিয়েন্সি কত, 75/15 সমান কত হচ্ছে 5, আর বি এর এফিসিয়েন্সি কত, 3। এটা আমরা পেলাম। তো বলছে এই যে টোটাল যে কাজটা এটা যদি এ আর বি একসাথে করে তাহলে কতদিন সময় লাগবে সেটা আমাকে বার করতে হবে। তাহলে সময় কত লাগবে, যদি সময়টা বার করি, তাহলে আমি টেনে নিচ্ছি, সময়টা যদি বার করতে চাই তাহলে কত হবে, আমাকে মোট কাজ কত এখানে 75, এবং এ ও বি এর মোট দক্ষতা কত, যোগফল হচ্ছে 5 আর 3 8। তাহলে দেখো 8 × 9 72, পরে থাকবে 3, 9 পূর্ণ 3 এর 8 দিন সময় লাগবে যদি এ আর বি একসাথে কাজটা করে। দেখো এখানে অপশন কত, অপশন বি, 9 পূর্ণ 3 এর 8 দিনে এ আর বি উভয়ে এই কাজটা সম্পূর্ণভাবে করতে পারবে। ঠিক আছে, দেখি পরবর্তী প্রশ্নটা কি বলছে। দেখো এখানে কি বলছে, ক্ষুদ্রতম কোনো সংখ্যাকে যদি আমি ক্ষুদ্রতম একটি সংখ্যা, কোনো সংখ্যাকে যদি 56, 57, 76 এবং 190 দ্বারা ভাগ করে এবং প্রতি ক্ষেত্রে রিমাইন্ডার হিসেবে পড়ে থাকে কত, 1, তাহলে সংখ্যাটি কি সেটা আমাকে বার করতে হবে। তো এরকম প্রশ্নের ক্ষেত্রে কি করবে, এই যে সংখ্যাগুলো দেওয়া থাকবে তাদের লসাগু বার করে নিতে হবে। তাহলে 57, 76 এবং 190 এদের লসাগু আমাকে বার করতে হবে। তাহলে লসাগুটা কেন দরকার পড়ে অ্যাকচুয়ালি, কারণ এই তিনটে যে সংখ্যাকে একদম সবচেয়ে প্রথম ভাগ করতে পারে সেটাই লসাগু আমরা জানি। মানে যে সংখ্যাটা প্রথম, যে সংখ্যাটা তারা এই তিনটে সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো, যেখানে রিমাইন্ডার 0 থাকবে, সেটা তাদের লসাগুই হয় এটা। তো এটা আমি লসাগুটা বার করছি। দেখো 57, 76, 190 প্রত্যেকটাই কত, 19 দিয়ে ভাগ যাবে।
তাহলে 19 3 57, 19 4 হচ্ছে 76, 19 10 হচ্ছে 190। আবার এখান থেকে 2 আমি যদি কমন নিই তাহলে 3 2 5। তাহলে এই সংখ্যাটির লসাগু কত? 19 দুগুণে কত হচ্ছে 38, 38 3 114, 114 আর হচ্ছে 10 কত হচ্ছে 1140। তাহলে যে সংখ্যাটা প্রথম এই তিনটে সংখ্যা দ্বারা ভাগ করা যাবে সেটা হচ্ছে কত 1140। কিন্তু এখানে কি বলছে, মানে এটা একদম ক্ষুদ্রতম সংখ্যা বা প্রথম সংখ্যা, কিন্তু এখানে বলছে প্রতি ক্ষেত্রে কত অবশিষ্ট থাকে, রিমাইন্ডার 1। তাহলে এই ক্ষেত্রে নাম্বারটি কত হবে? এলসিএম এর সাথে যে রিমাইন্ডার পড়ে থাকবে সেটা যোগ করে দেওয়া। তাহলে নাম্বারটি হচ্ছে 1140 প্লাস 1 1141। এখানে কত? অপশন বি। ঠিক আছে, দেখি পরবর্তী প্রশ্নটা। দেখো এই প্রশ্নটাই কি বলেছে, 2/3 অফ এ নাম্বার ইজ 26, মানে ধরি নাম্বারটা হচ্ছে এক্স, তাহলে সেই এক্স এর 2/3 হচ্ছে কত? 26। তাহলে আমাকে এক্স এর কত ফাইন্ড আউট 25 অফ দ্যাট নাম্বার, তাহলে এক্স এর 25% আমাকে বার করতে হবে। তো দেখো এখানে যদি করি, কেটে গেল এটা 13, এখান থেকে পাচ্ছি এক্স সমান কত? 13 গুণিত 3 39। তো এবার আমাকে কী হবে, তার 25% বার করতে হবে, তার 25% অফ এক্স। তো 25%কে যদি আমি ফ্র্যাকশানে চেঞ্জ করি সেটা হয়ে যাবে 1/4। ঠিক আছে, এবং এক্স এর মান কত রয়েছে? 39। তাহলে 39কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? 9.75। তো এই প্রশ্নটির উত্তর হচ্ছে অপশন ডি, 9.75। তো চলো পরবর্তী প্রশ্নটা দেখি কি দিয়েছে। দেখো পরবর্তী প্রশ্নটা একদম ডাইরেক্ট একটা কোয়েশ্চেন দিয়েছে, বলছে বার্ষিক 5% সরল সুদে 500 টাকার 6 বছরের সুদ কত হবে, সেটা আমাকে বার করতে হবে। তো সরল সুদের ফর্মুলা বসিয়ে দিই, আই ইকুয়াল টু PRT বাই 100। ফর্মুলা পি সমান কত? 500, আর সমান এখানে 5 এবং টাইম কত দিয়েছে? 6 বছর, 6। 100, দেখো 100কে যদি আমি 500কে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে পড়ে থাকবে 5, তাহলে 5 5 25 আর 6 কত? 150, 150 রুপিস, 150 টাকা। তাহলে অপশন বি হচ্ছে এই প্রশ্নটার উত্তর। তো চলো দেখি পরবর্তী প্রশ্নটা কি বলছে। তো দেখো এই প্রশ্নটা আমাকে কি করতে হবে, যে একটা সমীকরণ দিয়েছে, এখানে স্টার মার্ক দিয়েছে, এই স্টার মার্কসের ভ্যালুটা আমাকে বার করতে হবে। আমি সলভ করি 1 বাই 1। দেখো 5 3 15, 15 5 যোগ করলে 20। তো এটিকে লিখতে পারি 20/3 মাইনাস 3 9 27 প্লাস 35, 35/9 মাইনাস স্টার ইকুয়াল টু 1। তো আমি স্টারটাকে এদিকে নিয়ে যাচ্ছি, 1টাকে এদিকে নিয়ে চলে এলাম। পরের লাইনে 20/3 মাইনাস 35/9, একটা দিকে গেলে মাইনাস হয়ে যাবে আর এটা স্টারটা দিকে গেলে প্লাস হয়ে যাবে। এটা লসাগু নিয়ে নিচ্ছি। 3 9 হচ্ছে কত? এটা 9 লসাগু হবে। তাহলে 3-এর সাথে 3 গুণ করলে 9 হবে, 20 3 হচ্ছে কত? 60 মাইনাস এটা কত? 35, আর এটা 9কে গুণ করলে এটা 9 হয়ে যাবে। স্টার সমান এটা পেলাম। তো এখান থেকে দেখো কি পাচ্ছি, স্টার সমান 60 থেকে 35 বাদ দিলে 25, 25 থেকে 9 বাদ দিলে কত? 16। তাহলে স্টার সমান আমি এখানে পেয়ে গেলাম কত? 16/9। তাহলে এখানে অপশন কত হচ্ছে? অপশন সি, 16/9। দেখি পরের প্রশ্নটা। তো দেখো এইখানে অঙ্কটা দিয়েছে, অঙ্কটা কি বলছে যে এ একটি কাজ 12 দিনে করতে পারে এবং বি এর চেয়ে 60% বেশি দক্ষ, তাহলে ওই একই কাজ করতে বি এর কত সময় লাগবে সেটা আমাকে বার করতে হবে। তো দেখো আমি এখানে যদি এ ধরি তাহলে এর সময় কত লাগছে? কত? 12 দিন, এবং তাদের এফিসিয়েন্সিটা আমাকে বার করতে হবে। এখন এইখানে 60% দিয়েছে, যদি আমি 60%কে যদি ফ্র্যাকশনে চেঞ্জ করি তাহলে সেটা হবে
3/5, তাহলে এর এফিসিয়েন্সি কত? এটা, এবং বি এর এফিসিয়েন্সি এর থেকে এতটা বেশি, 3 বেশি, তাহলে এর এফিসিয়েন্সি আমি কত ধরছি? 5, এবং বি এর ক্ষেত্রে আমি কত এফিসিয়েন্সি নিচ্ছি? এটা 5 + 3 8। তাহলে আমাকে বার করতে হবে টোটাল ওয়ার্ক কত এখানে। কী হয়, সময় এবং এফিসিয়েন্সি যদি গুণ করি দুটোকে, তাহলে আমি টোটাল ওয়ার্ক পাবো এখানে। তাহলে 12 × 5, তাহলে টোটাল ওয়ার্ক কত হচ্ছে? 60। তাহলে বি এর ক্ষেত্রে সময় কতক্ষণ লাগবে? তাহলে টাইম ফর বি কত লাগবে? টোটাল ওয়ার্ক বাই তার এফিসিয়েন্সি, তাহলে 8, দুটোকে আমি 4 দিয়ে ভাগ করি, তাহলে কত হচ্ছে? 15/2, কত হচ্ছে? 7 এটা হাফ, 7.5 দিন সময় লাগবে বি এর ওটাই কাজটা করতে। ঠিক আছে, সোজা অঙ্ক বেশ এটা। চলো দেখি পরের অঙ্কটা কি বলছে। তো দেখো, এই প্রশ্নটা দিয়েছে 10% এবং 30% এর ক্রমিক ছাড়, তার সমতুল্য ছাড় শতাংশ কত? মানে সাকসেসিভ ডিসকাউন্ট অফ 10 and 30, একটা যদি সিঙ্গেল ডিসকাউন্ট দিই দুটোকে, তাহলে তার কত ইকুইভ্যালেন্ট হবে? তো এটা করার জন্য ফার্স্ট মেথড একটা আমরা কি করতে পারি? ফার্স্ট মেথডে হচ্ছে কি হচ্ছে, সাকসেসিভ ডিসকাউন্ট বা ইকুইভ্যালেন্ট ডিসকাউন্টের জন্য ফর্মুলাটা হচ্ছে a + b - a × b / 100, এটা আমরা জানি। তো এখানে a কি? প্রথম ডিসকাউন্টটা, যেটা হচ্ছে 10%, আর b কত হচ্ছে এখানে? 30%, এবং মাইনাস এটা কত? 10 × 30/100। তো দেখো 0 0 কেটে গেল উপর নিচে, তাহলে এখানে কত পড়ে রইল? 30 আর 10 হচ্ছে 40, আর এখানে পড়ে রয়েছে 3, তাহলে 40 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে? 37%। তো এখানে ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট হচ্ছে 37%। এটা যদি আরেকটা মেথডে করি আমি, সেকেন্ড মেথডে আমরা কি করব? যেমন সেটাকে ফ্র্যাকশনে চেঞ্জ করব। ফ্র্যাকশনে চেঞ্জ করে করা যায়। তো কী হচ্ছে, অ্যাকচুয়াল কস্ট যেটা সেটা, আর এখানে কি ডিসকাউন্টেড কস্ট, সেটা আমরা করবো। দেখো 10% যদি আমি ছাড় দিই, তাহলে এখানে 10%কে আমি ফ্র্যাকশনে যদি চেঞ্জ করি, আমি লিখতে পারি এটা কত? 1/10, আর 30%কে আমি যদি ফ্র্যাকশনে করি, তাহলে সেটা হচ্ছে 3/10। তাহলে 10 হচ্ছে এখানে কস্ট, আর 1 হচ্ছে এখানে ডিসকাউন্ট দিচ্ছি আমি, তাহলে ডিসকাউন্টেড প্রাইস। তাহলে কস্ট কত? এটা হচ্ছে তার 10, বা কস্ট, বা আমি বলতে পারি এখানে মার্ক প্রাইস এমপি, এবং ডিসকাউন্টেড প্রাইস কত হচ্ছে? 10 থেকে 1 বাদ দিলে 9, এবং দ্বিতীয়টার ক্ষেত্রে কত হচ্ছে? কস্ট প্রাইস হচ্ছে 10, এবং ডিসকাউন্ট দিয়ে প্রাইস হচ্ছে কত? 10 থেকে 3 বাদ দিলে 7। বা দুটো কী করবো? আমি গুণ করে দেবো দুটোকে, 10 10 গুণ করলে 100, এবং 9 আর 3 হচ্ছে কত? 63। দেখো এখান থেকে তাহলে মোট কত ছাড় পাওয়া যাচ্ছে? 37 ইউনিট ছাড় পাওয়া যাচ্ছে। তাহলে কত পার্সেন্টেজ সেটা? 37 ডিসকাউন্ট হচ্ছে কতর ওপর? 100-র ওপর, এবং পার্সেন্টেজ বার করার জন্য আমি 100 গুণ করে দিলাম। দেখো 100 কেটে গেল এখানে, তাহলে এখান থেকে কত পড়ে থাকবে? 37%। তো এই দুটোর মেথডের মধ্যে যে মেথডটা তোমাদের ইজি লাগবে সেটা দিয়ে তোমরা করতে পারো। দেখো দুটো দিয়ে আমাদের কত বেরোলে অ্যান্সার? 37%। তো ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট কত? 37%। মোটামুটি সোজাই কোয়েশ্চেন এটা। দেখি পরের অঙ্কটা কি বলছে এটা। দেখো এটা একদম ডাইরেক্ট একটা কোয়েশ্চেন দিয়েছেন যে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 3 বছরের সুদাসল কত হবে? সুদাসল মানে অ্যামাউন্ট আমাকে বার করতে হবে। তো চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কি? P × 1 + R/100 টু দি পাওয়ার n। এখানে প্রিন্সিপাল কত? 10,000 ইন্টু 1+, এবং রেট কত দিয়েছে? 10, এবং ক বছরের জন্য? 3 বছরের জন্য। তা আমি এখানে কি 10 করে দিতে পারি। তো এটা কত হবে? এই মোট ভ্যালুটা হবে 10,000 কিন্তু দেখো এটা 1/10, তাহলে 1 + 1/10 কত? 11/10 তার কিউব। তাহলে এখান থেকে পরের লাইন লিখি 10,000 কিউব দিয়েছে, মানে 3 বার গুণ করতে হবে সেটাকে। তিনবার গুণ করলাম। দেখো 10 10 কেটে গেলে একটা শূন্য বাদ গেল, এখানে 10,
আর গেলে আর একটা শূন্য বাদ যাচ্ছে, এখানে যদি 10টা কাটি এখান থেকে আরেকটা শূন্য বাদ যাচ্ছে। তো দেখো 11কে 3বার আমায় গুণ করতে হবে, মানে 11 কিউব। তো 11 কিউব সমান আমরা কত জানি, 1331। আর এখানে কত 10 পড়ে আছে, 1331 ইন্টু 10 সমান মোট উত্তর কত, 13,310 টাকা। তো 3 বছরে সুদ আসল কত হবে, 13,310 টাকা, বা অপশন ডি। ঠিক আছে, দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। দেখো পরের অঙ্কটা একটা সিম্পলিফিকেশন দিয়েছে। তো অঙ্কটা এই ভ্যালুটা যদি আমি ভালো করে দেখি, তো এটাকে আমরা লিখতে পারি এইভাবে যে 2.3 ইন্টু, আচ্ছা এটাকে এইভাবেও লিখতে পারি আমি, দেখি 2.3 তার কিউব মাইনাস, দেখো 0.3 এর কিউব হচ্ছে 0.027, এটা আমরা ক্যালকুলেট করলে বার করতে পারবো। এটাকে লিখতে পারি কত, 2.3 এর স্কোয়ার প্লাস 2.3 ইন্টু 0.3 প্লাস 0.3 এর স্কোয়ার। এখানে একটা ছোট্ট ভুল আছে, এটা হচ্ছে 0.09 হবে, এটা 0.09 হবে। ঠিক আছে, অঙ্কটা একটা ছোট্ট ভুল আছে প্রশ্নতে। তো দেখো এই যে সিম্পলিফাইড করলাম আমরা, এটা একটা কোন আকারে আসছে, এটা দেখো আসছে এ কিউব মাইনাস বি কিউব, আর এটা কত এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলাতে আসছে। ঠিক আছে, তো এখানে এ সমান কত, আমি এ সমান ধরে নিচ্ছি 2.3 এবং বি সমান নিচ্ছি এখানে কত 0.3। হ্যাঁ দেখো এই যে ফর্মুলা, এই ফর্মুলাটাকে সিম্পলিফাই করলে আমরা পাবো হচ্ছে এ মাইনাস বি। কারণ কি হয়, এ কিউব মাইনাস বি কিউব সমান আমরা কত পাই, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলাটা পাই। তো সেখান থেকে এ বি মানে কি, এ কিউব মাইনাস বি কিউব বাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা আসছে। তো দেখো কীভাবে সিম্পলিফাই করলে এ মাইনাস বি, তাহলে এ সমান কত নিয়েছি আমি এখানে 2.3, আর বি সমান এখানে কত নিয়েছি 0.3। তো 2.3 থেকে 0.3 বাদ দিলে কত পড়ে থাকবে 2। তাহলে এখানে অপশন বি 2 হচ্ছে এই প্রশ্নটার উত্তর। ঠিক আছে, এটা একটু বেশ ভালো কোয়েশ্চেন হয়েছে। তো দেখি পরবর্তী প্রশ্নটা কি দিয়েছে। দেখো পরবর্তী প্রশ্নে কি বলেছে যে 50% অফ পি সমান 25% অফ কিউ। দেখো এখান থেকে আমি কি করতে পারি, যদি 50%কে 25% দিয়ে কাটি তাহলে এটা কত হয়ে যাবে 2। পি সমান কত পাচ্ছি আমি 1/2, দুইটা যদি আমি এদিকে নিয়ে চলে আসি ইন্টু কিউ। দেখো হাফকে যদি আমি পার্সেন্টেজে চেঞ্জ করি তাহলে আমি এখানে লিখতে পারি হাফকে যদি পার্সেন্টেজে চেঞ্জ করলে হচ্ছে 50% হয়ে যায়। তাহলে পি সমান 50% অফ কিউ হয়ে যাচ্ছে। আমার এখানে প্রশ্নে আরেকটা জিনিস দিয়েছে পি ইকুয়াল টু x% অফ কিউ, তাহলে এখানে ফাইন্ড এক্স এর ভ্যালু আমাকে বার করতে হবে। তো দেখো এটাই তো এখানে x% হিসেবে আমি লিখতে পারি। তাহলে এখানে কি দিয়েছে x% সমান 50% পাচ্ছি, পার্সেন্ট যদি আমি কেটে দিই তাহলে x সমান কত পেয়ে যাবো এখানে 50। তাহলে প্রশ্নের x এর ভ্যালু কত, অপশন সি 50। দেখি পরের কোয়েশ্চেনটা কি দিয়েছে। দেখো এখানে আবার সেই রেশিওর কোয়েশ্চেন বলছে রেশিও অফ 2 নাম্বার ইজ 10:7 এবং তাদের যে পার্থক্য বা ডিফারেন্স 105। তো সাম অফ দ্য নাম্বারস মানে দুটো সংখ্যার যোগফল আমাকে বার করতে হবে। তো আমি ধরি সংখ্যা দুটো হচ্ছে 10x আর একটা সংখ্যা হচ্ছে কত, সংখ্যা দুটো হচ্ছে 10x আর এটা হচ্ছে 7x ধরে নিচ্ছি। তাহলে দুটো সংখ্যার বিয়োগ করতে হবে। তাহলে 10x মাইনাস 7x সমান কত 105 দিয়ে দেওয়া আছে। তাহলে এখান থেকে পাচ্ছি কত 3x সমান 105 আর x সমান কত 105/3 তো হচ্ছে 35। তো এখান থেকে আমাকে বার করতে সংখ্যা দুটির যোগফল কত 10x প্লাস 7x ইকুয়াল টু
17x, এখানে x এর মান কত 35, তাহলে 17 ইন্টু 35 আমি লিখতে পারি। এই দুটো গুণফল কত হবে 35 ইন্টু 17, এটা আমি গুণ করি 7 5 35, 3 হাতে 7 21 6 9 2 ক্যারি ওভার 5 595, তো 17 ইন্টু 35 হচ্ছে 595, এটা হচ্ছে অপশন এ। তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত 595, অপশন এ। ঠিক আছে, দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। তো দেখো এই প্রশ্নটাই কি দিয়েছে, এই প্রশ্নটা বলেছে যে একটি ফল বিক্রেতা 10 টাকা দিয়ে 11টি আপেল কিনলেন এবং সেটি 11 টাকায় 10টি আপেল বিক্রি করলেন, তার কত লাভ বা ক্ষতি হলো সেটা আমাকে বার করতে হবে, কত পার্সেন্ট। ঠিক আছে, তো দেখো প্রথমে আমি কি বার করছি, এর কস্ট প্রাইস বার করছি। কস্ট প্রাইস কি বলছে, দেখো 11টা আপেল কিনেছে কত 10 টাকায়, তাহলে একটি আপেলের দাম কত, তাহলে 11 টাকায় যদি 10টি আপেল কেনে তাহলে একটি আপেলের দাম কত 10/11। আর কস্ট সেলিং প্রাইস কত বলছে, দেখো 10টি আপেল কিনেছে 11 টাকা, 10টি আপেলের দাম যদি 11 টাকা হয় তাহলে একটি আপেলের দাম কত হবে 11/10, সেটা হচ্ছে তার সেলিং প্রাইস। তাহলে 11/10 হচ্ছে এর সেলিং প্রাইস। তো আমাকে প্রথমে বুঝতে হবে যে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। দেখো কস্ট প্রাইস কত বলেছে 10/11, তাহলে লবটা ছোট এবং হরটা বড়, তাহলে এক্ষেত্রে কী হবে সেটা 1-এর থেকে কম হবে, এবং এখানে লব বড় হর ছোট, তাহলে এখানে কি হচ্ছে এটা 1-এর থেকে বেশি হচ্ছে সেলিং প্রাইসটা। তাহলে এখান থেকে আমরা বুঝতেই পারছি যে সেলিং প্রাইসটা কস্ট প্রাইসের চেয়ে বেশি, তাহলে তার লাভ হয়েছে। এবার আমাকে এখানে বার করতে হবে কত পার্সেন্ট লাভ হয়েছে, তাহলে পার্সেন্ট প্রফিটটা আমাকে বার করতে হবে। তো পার্সেন্ট প্রফিট বার করতে গেলে আমাকে কী করতে হবে, ফর্মুলা হচ্ছে SP মাইনাস CP বাই CP ইন্টু 100, এখানে ফর্ম লিখিয়ে ভ্যালুগুলো, তাহলে SP কত এখানে 11/10 এবং কস্ট প্রাইস কত 10/11, কস্ট প্রাইসের ওপর আমাকে বার করতে হবে কত 10/11 এটা ইন্টু 100। এটাকে সলভ করি ওপরটাকে, তাহলে এখানে লসাগু কত হচ্ছে 110, 10 সাথে কত গুণ করলে হচ্ছে 11, তাহলে 11 121, আর এটা হবে গুণ করতে হবে, তাহলে 10 10 100 ইন্টু 10/11 যেরকম আছে নিচে রইল ইন্টু 100। এখান থেকে দেখো 121 থেকে 100 বাদ দিলে কত পড়ে থাকছে 21/110 ইন্টু 11/10 ইন্টু 100 পার্সেন্টেজের জন্য। 11কে যদি 110কে 11 দিয়ে কাটলে কত পড়ে থাকে 10, এই দুটো কেটে যাচ্ছে 10 10 কাটলে 100 হচ্ছে, তাহলে এখান থেকে কত পড়ে থাকছে 21%, তাহলে তার 21% লাভ হয়েছে। কেমন করে থেকে আমরা বললাম, তাহলে এখানে কত অপশন ডি 21% লাভ। ঠিক আছে, তো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে, চলো। দেখো পরের অঙ্কটাই দিয়েছে যে 3টি লোক রয়েছে ABC, এদের বয়সের অনুপাত কত বলছে 5 আর 14। যদি বলছে A ও C এর বয়সের সমষ্টি 56 বছর হয় তাহলে B এর বয়স কত। তো আমি ধরে নিই এখানে এর বয়স কত 5x, B এর বয়স কত 8x এবং C এর বয়স হচ্ছে 9x। তো বলছে A ও C এর বয়সের সমষ্টি, মানে A কত হচ্ছে 5x প্লাস 9x সমান কত দিয়েছে 56, তাহলে এখান থেকে কত হচ্ছে 14x সমান 15/6, তাহলে x সমান কত হবে 56/14 = 4, তাই তো। তো বেরোলাম x এর মান বেরিয়ে গেছে 4, তো আমাকে কি বার করতে বলেছে, বলছে b এর বয়স কত, তাহলে b এর বয়স কত 8x, এখানে 8 আর x এর মান কত 4, তাহলে 4 8 32 বছর, তাহলে বি এর এজ হচ্ছে 32 বছর, যেটা হচ্ছে অপশন বি। মোটামুটি বেশ সোজাই প্রশ্ন এটা। দেখি পরের অঙ্কটা কি বলেছে।
দেখো পরের অঙ্কটাই বলেছে যে একটা নাম্বার তাকে 175 দ্বারা ভাগ করলে, হচ্ছে এক্স নাম্বারটা কে 175 দ্বারা ভাগ করলে কত রিমাইন্ডার হিসেবে পড়ে থাকে? রিমাইন্ডার হিসেবে পড়ে থাকে 132। তাহলে বলছে এই যে সংখ্যাটা, এটাকে যদি 25 দিয়ে আমি ভাগ করি, সেম এক্স সংখ্যাটাকে যদি 25 দিয়ে ভাগ করি, তাহলে সেক্ষেত্রে রিমাইন্ডার কত পড়ে থাকবে সেটা আমাকে বার করতে হবে। এটা তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি করবে, যে মূল সংখ্যার সাথে যে অপারেশনটা হচ্ছে, যে রিমাইন্ডার পড়ে থাকবে তার সাথেও সেম অপারেশন করবে। মানে দেখো এক্সকে এখানে আমি যদি 175 ভাগ করেছি, তাহলে কি হবে, যদি সংখ্যাটিকে আমি এক্সকে 25 দিয়ে ভাগ করি আবার, তো আমি রিমাইন্ডার বা ভাগশেষ যেটা পড়ে থাকবে তাকেও আমি 25 দিয়ে যদি ভাগ করি, তাহলে যে ভাগশেষটা পড়ে থাকবে সেটাই উত্তর হবে। তো 132কে আমি এখানে কি করব, 25 দিয়ে ভাগ করব। ঠিক আছে, দেখো 125কে যদি আমি 132কে যদি 25 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে তার ভাগফল বেরোবে 5 এবং রিমাইন্ডার হিসেবে পড়ে থাকবে কত, 7। 5 25-এ 125, 132 থেকে 125 বাদ করলে, আচ্ছা দেখিয়ে দিচ্ছি এটা, 132 25, তাহলে এটা কত, 125 পড়ে থাকবে 7। তো দেখো 132কে যদি আমি 25 দিয়ে ভাগ করি, তাহলে কত পড়ে থাকছে সেখানে, এখানেও 7 পড়ে থাকছে রিমাইন্ডার হিসেবে। তাহলে এই প্রশ্নটার উত্তর হচ্ছে অপশন বি 7। ঠিক আছে, যদি অসুবিধা হয় আরেকবার আমি দেখিয়ে দেবো, বলবেন সেটা। তো চলো পরের যে প্রশ্নটা, একদম সিম্পলিফিকেশন একটা সোজা কোয়েশ্চেন দিয়েছে। 0.2 প্লাস 0.2 মাইনাস 0.2 ডিভাইডেড বাই 0.2 ইন্টু 0.2 ইন্টু 0.2, এটা করতে হবে। তো দেখো এটা আমি কি করছি, প্রথমে কি করতে হবে, আমাকে বদমাস রুল ওয়াইজ ফলো করতে হবে। বদমাসের প্রথম কি আসছে, ব্র্যাকেট, তারপর অর, তারপর ডিভিশন, তারপর মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন। তাহলে আমাকে বদমাস রুল অনুযায়ী প্রথমে আমাকে কী করতে হবে, ব্র্যাকেটে কাজটা করতে হবে। তো 0.2 আর 0.2 এর গুণ হচ্ছে কত, 0.04। এরপর কি আমাকে ভাগটা একটা করতে হবে এখানে। 0.2কে যদি 0.2 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে 1, এবং এই দুটোর মধ্যে গুণফল কত হয়ে যাবে, 0.04। তাহলে আমি পরের লাইনে এখানে লিখতে পারি 0.2 প্লাস 0.2 মাইনাস 0.04। তাহলে 0.2 আর 0.2 এর যোগ কত হচ্ছে 0.4 মাইনাস 0.04। এখানে যদি আমি বিয়োগ করি তাহলে আমি এখান থেকে অ্যান্সার পাবো হচ্ছে 0.36। ঠিক আছে, তো অপশন বি 0.36 হচ্ছে এই সিম্পলিফিকেশনটার অ্যান্সার। দেখি পরের কোয়েশ্চেনটা কি দিয়েছে। দেখো পরের প্রশ্নটা কি বলছে, যে একটা a sum of money becomes 27 times itself in 3 years at compound interest. তো রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম কত সেটা আমাকে বার করতে হবে। তবে আগে ফর্মুলাটাই বসাই, চক্রবৃদ্ধি সুদে যেটা, পি ইকুয়াল টু কত বলেছে, সরি অ্যামাউন্ট, এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। সেখানে অ্যামাউন্ট কত হয়েছে 27 টাইম প্রিন্সিপালের, তাহলে এটা কত লিখতে পারি 27p। এখানে যেটা আছে সেটাই লিখে দিই, 1 প্লাস আর বাই 100, এন সমান কত, এখানে দেখো 3 বছরে বলেছে, তাহলে এন সমান এখানে আমি লিখতে পারি 3। তো পিপি কেটে গেল, এবার এখানে পড়ে থাকলো 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 3, আর এটা 27। দেখো আমি কি করছি, দুটো সাইডকে আমি কিউব রুট করছি, দুটো সাইডকে আমি কিউব রুট করে দিলাম। তো 27-এর কিউব রুট কত 3, আর এখানে যদি এই টোটালটার কিউব রুট কত 3 3 কেটে যাবে, তাহলে এটা লিখতে পারি 1 প্লাস আর বাই 100। পরের লাইনে কত হচ্ছে, আর বাই 100 সমান কত, 3 মাইনাস 1 সমান 2। তাহলে রেট অফ ইন্টারেস্ট আর কত, 2 ইন্টু 100 বা 200% হচ্ছে অ্যান্সার। এখানে অপশন ডি 200% হচ্ছে অ্যান্সার।
ঠিক আছে। তো দেখি পরের প্রশ্নটা। তো এটা সোজা কোয়েশ্চেন একদম, আর কিছু করার নেই, জাস্ট ক্যালকুলেশন করে দিতে হবে। দেখো 0.0049 এটাকে আমি কিভাবে লিখতে পারি, 49/10,000, কারণ দশমিকের পর 4টে ঘর আছে। এটাকে যদি আমি স্কোয়ার রুট করি তাহলে কত হচ্ছে, 49-এর স্কোয়ার রুট কত, 7 বর্গমূল, এবং 10,000 বা 10,000-এর স্কোয়ার রুট কত, দুটো শূন্য রয়েছে, দুটো শূন্যের মধ্যে একটা কেটে দিলাম, কত থাকবে পড়ে, 100। 7কে যদি আমি 100 দিয়ে ভাগ করি তাহলে তার ভ্যালু বেরোবে 0.07। তো আমি এখান থেকে ডাইরেক্ট লিখতে পারি যে √0.02 প্লাস 0.07 যোগ করলে কত হচ্ছে 0.09। 0.09-এর স্কোয়ার কত হচ্ছে 9/100, তার স্কোয়ার রুট বা বর্গমূল করলে কত হচ্ছে, এটা 3/10 সমান 0.3। ঠিক আছে, তাহলে এখানে অপশন কত, অপশন ডি 0.3 হচ্ছে এই প্রশ্নটার উত্তর। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছি, খুব সোজা প্রশ্ন এটা। চলো দেখ পরের কোয়েশ্চেনটা কি দিয়ে। দেখ কি বলছে, একটা সংখ্যা দিয়েছে 579*2। এই সংখ্যাটা যদি 11 দ্বারা বিভাজ্য হয় তবে স্টারের চিহ্নিত যে স্থান তার মান কত সেটা আমাকে বার করতে হবে। তো দেখো ডিভিজিবিলিটি যে রুল, সেটা ডিভিজিবিলিটি রুল অফ 11। তো এক্ষেত্রে কি করতে হয়, যে নাম্বারটা রয়েছে আমাকে 579*2, তো 11 যখন ডিভিজিবিলিটি রুল কি বলছে যে অল্টারনেট নাম্বারগুলোকে আমাকে অ্যাড করতে হবে এবং দুটোর মধ্যে আমার তার ডিফারেন্স বার করতে হবে। সেই দুটোর মধ্যে ডিফারেন্সের ভ্যালুটা হয় 0 হবে, নয়তো 11 হবে, সেটা প্রত্যেকটা অঙ্কের ওপর নির্ভর করে। যদি আমি এটা করি যে অল্টারনেট নাম্বারগুলোকে অ্যাড করি, তাহলে 5 + 9 + 2 কত হচ্ছে এখানে 16, আর এখান থেকে কত হচ্ছে 7 + স্টার এটা, তাহলে এখান থেকে কত হচ্ছে 16 - 7 - স্টার, কত ভ্যালু পাচ্ছি 9 - স্টার, 9 - স্টার পাচ্ছি আমি এর ভ্যালু। তো দেখো 9 থেকে কিছু বাদ দিলে তো 11 হবে না, তো আমি এখানে কি করতে পারি, একমাত্র 9 থেকে কোনো সংখ্যা বাদ দিলে সেটা 0ই হতে পারে। তো এক্ষেত্রে আমি ডিফারেন্সটা ধরছি কত, 0। তাহলে এখান থেকে স্টারের ভ্যালু আমি কত পারি, স্টারটা অন্যদিকে চলে গেলে এদিকে 9 পড়ে থাকবে, তাহলে এই ক্ষেত্রে স্টারের ভ্যালু কত 9। এটা হচ্ছে অপশন সি, 9 হচ্ছে অ্যান্সার এই কোয়েশ্চেনটা। এবার দেখো যদি কোনো সংখ্যা থাকতো হচ্ছে 16 বা 17 এরকম থাকতো বড় কোনো সংখ্যা, তখন সেক্ষেত্রে আমি ডিফারেন্সটা 11 নিতে পারতাম, কিন্তু যেহেতু 9 থেকে সংখ্যাটাকে বাদ দিতে হচ্ছে, তো 9 থেকে কোনো সংখ্যা বাদ দিলে সেটা 11 হবে না অবশ্যই, সেই জন্য যদি না সংখ্যাটা মাইনাস হয়, কিন্তু যেহেতু এটা একটা পূর্ণ সংখ্যা তো সেখানে স্টারের মানটা মাইনাস হবে না কোনোভাবেই, একমাত্র পজিটিভ মানটাই আমি নিতে পারবো, সেই জন্য এখানে আমি 0টা নিয়েছি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা কি হয়েছে। ঠিক আছে, চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। দেখো এখানে কি বলছে যে 200 মিটারের একটি প্রতিযোগিতা, সেখানে এ ঘন্টায় 5 কিলোমিটার বেগে দৌড়ায় এবং বি যখন 8 মিটার এগিয়ে যায় তখন এ দৌড় শুরু করে, তবুও সে বিকে কত 8 সেকেন্ডে পরাজিত করে। তাহলে বি এর গতিবেগ সেটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, তো দেখো কি বলছে, একটা রেস হচ্ছে কত 200 মিটারের। ঠিক আছে, এবার এ কি হচ্ছে, এ 200 মিটারই ছুটছে, কিন্তু এ যখন দৌড় শুরু করেছে তখন বি কি হচ্ছে অলরেডি 8 মিটার এগিয়ে গেছে। তাহলে এ যতক্ষণ দৌড় শেষ করছে 200 মিটার, বি কতটা চলেছে 192 মিটার যাচ্ছে। ঠিক আছে, এবার প্রথমে আমি কি বার করতে হবে, এ কত সেকেন্ডে 200 মিটার পার করেছে সেটা আমাকে বার করতে হবে। তো টাইম রিকোয়ার্ড বাই এ কত, দেখো 200 মিটার সে করেছে কত কিলোমিটার বেগে, 5 কিলোমিটার বেগে, তো 5 কিলোমিটার পার আওয়ার প্রতি ঘন্টা বেগে সে
বার করেছে। তো 5 কিলোমিটার প্রতি ঘন্টাকে যদি আমি মিটার পার সেকেন্ডে বার করি, তাহলে কত গুণ করতে হবে? 5/18 আমাকে। তো এখানে ক্যালকুলেট করি এটা, 200 গুণিত 18 বাই 5 × 5। তো 5 5 25, 25 200কে 8 দিয়ে গুণ করলে হচ্ছে কত? 25। তাহলে এর সময় কত লেগেছে? 144 সেকেন্ড। 144 সেকেন্ড তার লেগেছে এর সময়। এবার দেখো, এ তো 200 কিলোমিটার গেছে 144 সেকেন্ডে। এবার যেহেতু বি একটা হেড স্টার্ট পেয়েছিল 8 মিটারে, তাহলে বি সে মোট কত দূরত্ব অতিক্রম করেছে? 192 মিটার। তাহলে যদি আমি বি এর স্পিডটা বার করতে চাই, স্পিড অফ বি এটা বার করতে গেলে তার ডিস্টেন্স কত কভার করেছে সে? 192 মিটার। কিন্তু কতক্ষণ সে সময় নিয়েছে দেখো, এখানে বলেছে সে এ বিকে 8 সেকেন্ডে পরিণত করে, মানে এ যতক্ষণে 200 মিটার দৌড়ায়, বি তার 8 সেকেন্ড বেশি সময় নেয় দৌড়াতে 192 মিটার। তাহলে বি কত টাইম নিয়েছিল? যদি আমি এখানে বলি টাইম অফ বি কত নিয়েছিল? 144 প্লাস 8, 152 সেকেন্ড নিয়েছিল সে 192 মিটার দৌড়াতে। তাহলে এখানে আমার কত টাইম নিতে হবে? এটা হচ্ছে 152। এবার আমাকে বার করতে হবে 4 দিয়ে যদি আমি গুণ করি, তাহলে এটা হচ্ছে 48/38। ঠিক আছে, 48 30কে 2 দিয়ে ভাগ করতে পারি, এটা কত হচ্ছে? 24/19 মিটার পার সেকেন্ড। তাহলে বি এর অ্যাপ্রক্সিমেট স্পিড কত হচ্ছে? 24/19 মিটার পার সেকেন্ড। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। দেখি এখানে অপশন কত হচ্ছে? অপশন বি হচ্ছে অ্যান্সার এই কোয়েশ্চেনটা। ঠিক আছে, তো চলো দেখি পরের কোয়েশ্চেনটা কি বলছে। তো সেম অঙ্ক, এটা টোটাল ওয়ার্ক বার করে তাদের এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দিতে হবে। অঙ্কটা এর আগে 2বার করলাম। তো দেখো এখানে কি রয়েছে, এ কতক্ষণে যাচ্ছে? 6 দিনে কাজটা করছে। সেম কাজটা বি কদিনে করছে? 12 দিনে। এবং সেই একই কাজ সি কত দিনে করছে? 24 দিনে। তাহলে এদের মোট কাজ কত? 6, 12 এবং 24-এর লসাগু এখানে বার করে নিচ্ছি। 6, 12 আর 24-এর লসাগু। 6 দিয়ে ভাগ যাবে প্রত্যেকটা, 1, 2, 4। 11, 2 দিয়ে আমি যদি ভাগ করি কত হচ্ছে? 1, 1, 2। ঠিক আছে, তো 4, 6, 24 আর 24ই হয়ে যাবে তাদের লসাগু। তাহলে এর এফিসিয়েন্সি কত? 4, বি এর এফিসিয়েন্সি কত? 2, সি এর এফিসিয়েন্সি কত? 1। তাহলে টাইম কত লাগবে? টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই 3 জনে যেহেতু একসাথে করবে, তাদের 3 জনের মোট এফিসিয়েন্সি কত? 4 + 2 6 আর 1 7। 24/7 এটা লিখতে পারি 3 × 3/7 দিন সময় লাগবে। এখানে অপশন ডি 3 × 3/7 দিনে এবিসি একত্রে ওই কাজটা মেটাতে পারবে। ঠিক আছে, এই পরের কোয়েশ্চেনটা তো দেখো, এই পরের কোয়েশ্চেনটা একটু বোঝার আছে। তো কি বলছে, এখানে একটা প্রিন্সিপাল আছে, সে কিছু পরিমাণ একটা মূলধন রয়েছে, সে কিছু পরিমাণ সুদ পাচ্ছে। ঠিক আছে, সুদ পাওয়ার ফলে 3 বছরে তার অ্যামাউন্ট হয়েছে কত? 560 টাকা। এবং 5 বছরে কত হয়েছে? 600 টাকা। তো যেহেতু এখানে বলে দিয়েছে যে কিছু বলে দেওয়া নেই যে সরল সুদ না চক্রবৃদ্ধি সুদ, তো সেক্ষেত্রে আমরা এটাকে সরল সুদ হিসেবেই ধরবো বা এসআইতেই ধরবো, অঙ্কটা আছে। ঠিক আছে, কিছু বলে না দেওয়া থাকলে আমরা এসআইতে অঙ্কটা ধরবো। তাই দেখো 3 বছরের আসল হচ্ছে 560 এবং 5 বছরের সুদ আসল হচ্ছে কত? 600 টাকা। তাহলে 2 বছরে সে ইন্টারেস্ট কত পেয়েছে? 2 ইয়ার ইন্টারেস্ট হচ্ছে 600 মাইনাস 560 কত হচ্ছে? 40। তাহলে 1 ইয়ার ইন্টারেস্ট কত? 40/2 সমান কত? 20 রুপিস। তাহলে এই যে 3 বছরের সুদ আসল হয়েছে 560 টাকা, এর মানে কি সুদের ওপর কিছু আসলের ওপর কিছু সুদও পেয়েছে। তাহলে আমি এখানে সুদটাকে বার করি, দেখি কত। তাহলে 3 বছরের ইন্টারেস্ট কত?
3 বছরের ইন্টারেস্ট হচ্ছে 20 গুণিত 3, 60 টাকা। এটা হচ্ছে 3 বছরের মোট ইন্টারেস্ট। তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্টটা কত? যদি আমি সুদ আসল থেকে সুদটা বাদ করি তাহলেই তো আমি আসলটা পাবো। তাহলে 560 থেকে বাদ দিলাম কত? 60 টাকা। তাহলে আসল কত এখানে? 500 টাকা। তাহলে বলছে বার্ষিক সুদের হার কত? বার্ষিক সুদের হার প্রত্যেক বছর কত সুদ পাচ্ছে? 20 টাকা। কত টাকার উপর পাচ্ছে? 500 টাকার উপর। এবং পার্সেন্টের জন্য 100 গুণ করলাম। তাহলে 100কে দেখো, 500কে 100 দিয়ে ভাগ করলে 5, 20কে 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 4%। তাহলে প্রত্যেক বছর বার্ষিক সুদের হার হচ্ছে 4%। ঠিক আছে, অপশন বি। ঠিক আছে, দেখি পরের অঙ্কটা কি বলছে। এটা একদম বেসিক ক্যালকুলেশন। দেখো 0.01, এটা যদি রুট ওভার বার করি তাহলে কত হবে? 0.1। 0.81 এর রুট ওভার কত হচ্ছে? 0.9। রুট ওভার 1.21 বা 1.21 এর বর্গমূল কত হচ্ছে? 1.1 প্লাস 0.009। এটা কত কী করবো আমি? দেখো 9/10,000 রুট ওভার বার করতে দিয়েছে। তাহলে এটা কত? 3/100 বা 0.03। এটা আমাকে দিতে হবে 0.03 এখানে। এটা প্রত্যেকটা যোগ করে দেখো 1.1 আর 0.9 হচ্ছে কত? 2। 2.1 না 0.03 মানে হচ্ছে 2.13 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এখানে অপশন কত রয়েছে? অপশন ডি 2.13 এই প্রশ্নটার উত্তর। দেখো এটা 29টা কোয়েশ্চেন আমাদের খুব তাড়াতাড়ি হয়ে গেল। এর পরবর্তী 30 নম্বর কোয়েশ্চেন, সেটাই এই শিফট 1-এ যে 30টা অ্যারিথমেটিক কোয়েশ্চেন দিয়েছিল তার শেষ প্রশ্ন ওটা। তো দেখি শেষ প্রশ্নটা কীরকম দিয়েছে। দেখো শেষ প্রশ্নটা কি বলেছে যে কস্ট প্রাইস এবং সেলিং প্রাইস তাদের রেশিও কত দিয়েছে? 10:1। তাহলে কত হচ্ছে প্রফিট পার্সেন্ট? প্রফিট কত আছে? আমি এখানে ধরে নিচ্ছি কস্ট প্রাইস সমান কত? 10x, আর সেলিং প্রাইস কত হচ্ছে? 11x। তাহলে পার্সেন্টেজ প্রফিট বার করতে গেলে আমি কী করতে হবে? সি, এদের মধ্যে গ্যাপটা আমাকে নিতে হবে। কত হচ্ছে? এক্স। এবং কতর ওপর? কস্ট প্রাইসের ওপর থাকে। 10 টাকার ওপর কত লাভ হয়েছে? এক্স টাকা ইন্টু 100%। কত পার্সেন্ট লাভ হয়েছে সেটা বার করবার জন্য এক্স এক্স কেটে গেল। এখানে কত পড়ে রইল? 100/10 সমান কত হচ্ছে? 10%। তাহলে প্রফিট পার্সেন্ট কত? 10%। ঠিক আছে, তো আমরা শিফট 1 যেটা 2020 সালে অনুষ্ঠিত হয়েছিল ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্লার্কশিপ রিক্রুটমেন্ট অফ 2019, তার যে 30টা অ্যারিথমেটিক কোয়েশ্চেন সেটা আমরা সলভ করলাম 1 by 1। ঠিক আছে, তোমাদের যদি কোথাও অসুবিধা থাকে সেটা কমেন্টে লিখো, জানিও আমাকে, আমি চেষ্টা করবো সেটাকে রেকটিফাই করার জন্য। এবং এই যে সলভটা করলাম এর একটা পিডিএফ আমি A4 অ্যাসপিরেন্টের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, তো তোমরা সেটাকে রেফারেন্স হিসেবে ইউজ করতে পারো পরবর্তী সময় যখন সেটাকে সলভ করবে। ঠিক আছে, আর বাকি যে কোয়েশ্চেনগুলো রয়েছে দেখো মিসলেনিয়াসের যে ছিল শেষ যে পরীক্ষাটি হয়েছিল তার একটা সলভ আপলোড করে দিয়েছি আমি, এবং এর শিফট 2-এরটাও আমি কদিনের মধ্যে আপলোড করে দেবো। তো এবং এটাতে কি রইল যে জিকে সেকশনটা বাদ রইল। ঠিক আছে, এবং আরও যে বিভিন্ন পরীক্ষা হয়েছিল এর আগেও, তার আগেও ক্লার্কশিপের পরীক্ষা হয়েছিল, মিসলেনিয়াস পরীক্ষা হয়েছিল, তো সেগুলোরও জিকে এবং ম্যাথ এই দুটো পার্ট আমি সলভ করে দেবো, 1 by 1 আপলোড করে দেবো। তো আশা করি তোমরা বুঝতে পারবে সেখান থেকে এবং তোমাদের সুবিধা হবে পরীক্ষার প্রস্তুতির জন্য। ঠিক আছে, তো আজকের মতো এখানেই স্টপ করছি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তাহলে ধন্যবাদ।